তার ছবি তো পরে ভাইরাল হচ্ছে। সে দীঘায় যেদিন জগন্নাথ ধাম উদ্বোধন হচ্ছিল তৃণমূলের বড় বড় নেতাদের সাথে সেলফি নিয়েছে। আর আপনাকে আমাকে দায়িত্ব দিচ্ছে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানোর। বুঝতে পারছেন তো কি হবে? বালির বস্তা দিয়ে আর ভাঙন আটকানো যায়? বন্ধুগণ, আমাদেরকে বিজেপিকে প্রশ্ন করতে হবে, অমিত শাহকে প্রশ্ন করতে হবে, নরেন্দ্র দামোদর দাস মোদীকে প্রশ্ন করতে হবে। সর্বোপরি যখন শুভেন্দু অধিকারী ডায়লগ দেবে কোনো জায়গায় দাঁড়িয়ে কাশ্মীরের 26টা হিন্দু ভাইয়ের কথা বলবে, সর্বপ্রথম শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে হবে যে আজকে 2 মাস পার হয়ে গেল সেই সমস্ত গাদ্দারগুলো যাদের সহযোগিতাতে বড় অস্ত্র নিয়ে এসে কটা গাদ্দারকে ধরেছে তার লিস্ট আগে জমা দাও, তারপরে তুমি অন্য কোনো কথা বলবে। আর 2 মাস হয়ে গেল এখনো পর্যন্ত যারা আসলো এসে আবার গেল, কোথায় গেল তাদেরকে কোনো খুঁজে বার করা হচ্ছে না, তার জবাব আগে দাও, তারপরে তুমি অন্য কথা বলবে। আসলো এখানে গুলি করলো আবার লুক পালালো, এই মামার বাড়ির আবদার নাকি? শোনেন, ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে যেখানে সব থেকে বেশি সেনা আছে সেই জায়গাটার নাম কি জানেন? কাশ্মীর। প্রায় 12 লক্ষ সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী আছে সেখানে। কোন লেভেলের গোয়েন্দা বাহিনী নাই? কাশ্মীর পুলিশের গোয়েন্দা বিভাগ আছে, এনআইএর আছে, রয়্যাল লোক আছে, আরো যে ধরনের যত ধরনের গোয়েন্দা বিভাগ আছে সবার ওখানে আছে। তাও কেন খুঁজে পারল না? তাহলে কি নিশ্চিত তবে ডাল মে কুছ কালা হয়? সে ডালের মধ্যে যে কালাটা আছে সেটা ভাগ করার দায়িত্ব কার? ভারত সরকারের। তো ভারত সরকার কেন এখন বার করতে পারছে না? 2 মাস হয়ে গেল। এর জবাবটা কিন্তু আপনাকে আমাকে কার কাছ থেকে নিতে হবে? এখানে তো আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে এমনি বৃষ্টি বাদলের দিন, ওকে সুযোগ একদম দেওয়া যাবে না, ভয়ঙ্কর বলার সুযোগও দেওয়া যাবে না, ভাঙার আগে নেমে পড়তে হবে। যাক, ওয়াকফে আওলাদ ওয়াকফে লিল্লাহ, এই মার্কেটটার নাম কি? নন্দকুমার মার্কেটে ওয়াকফে আওলাদটা আমি বুঝাচ্ছি, ওয়াকফে লিল্লাহ আল্লাহ রাস্তা দিয়ে দাও, ওয়াকফে আওলাদটা কেন করতে হয়? নন্দকুমার মার্কেটে আপনি একটা দুটো দোকান কিনেছেন, দলিল পড়ছে, দলিল আছে আপনার কাছে, সব কাগজপত্র আছে। আপনি যদি আপনার ছেলের হাতে দিয়ে চলে যান, আপনার অবর্তমানে আপনার ছেলে কিন্তু বিক্রি করে দিতে পারে, বিক্রি করে টাকাটা তুলে নষ্ট করে দিতে পারে, উড়িয়ে দিতে পারে। তাহলে আপনার পোতার নাও কাজে লাগতে পারে। কিন্তু আপনি একবার অফ করে দিলেন, ওয়ান্স অফ অলওয়েজ অফ, একবার আপনি অফ করে দেবেন সারা জীবনের মতো অফ হয়ে গেল, ওটা আর বিক্রি করতে পারবে না। ফলে এই নন্দকুমার মার্কেটে দোকান থেকে ভাড়া, দোকান চালিয়ে ইনকাম যেটা হচ্ছে, মাসে 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 ইনকাম হচ্ছে, ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে, ইনকামই বেড়ে যাবে, চলতে থাকবে, বিক্রি আর করতে পারবে না। অনেক কুপুত্র আছে না, সব বিক্রি করে ফেলে। সেটা আটকানোর জন্য এই ওয়াকফে আওলাদ, এই ওয়াকফে আওলাদের বা মোতোয়াল্লি যে সম্পত্তিগুলো দেখভাল করে, যেটা ইনকাম হয় তার 7% ওয়াকফ বোর্ডে যায়। ওয়াকফ বোর্ডে যাওয়ার পরে ওই ওয়াকফ বোর্ডের টাকাটা এক জায়গায় হয়, ওখান থেকে এই মহিলাদের বিবাহের জন্য, গরিব মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা করার নিয়ম আছে। কিন্তু আমি মনে হয় আমার বাপের বয়সী লোক যারা আছে একজনও এর আগে শোনেননি এ কথাই প্রথম শুনলেন যে ওয়াকফ বোর্ড থেকে নাকি মহিলাদের বিবাহের জন্য সহযোগিতা করার আইন আছে। কি ভুল বললাম নাকি বাপ? বয়স কত বাপ তোমার? বয়স কত? 70। আমার আব্বার থেকে ছোট। এই 80-85 বছরের লোক আছে তো এখানে, এই 70 বছরের লোক জীবনে শুনেছেন যেটা বললাম? ওয়াকফের আইন আছে যে ওই 7% জমা হবে, ওই জমা টাকা থেকে বাচ্চাদের পড়াশোনার জন্য স্কলারশিপ দেওয়া হবে। ওয়াকফের আইন আছে ওই জমা টাকা থেকে গরিব ছেলেরা ব্যবসার জন্য সহযোগিতা করতে হবে 0% ইন্টারেস্ট লোন দিয়ে, এই আইন আছে। কিন্তু অপদার্থ সরকার নিজে খেতে ব্যস্ত, আর আপনাকে আমাকে সহযোগিতা করবে? ওই এত বড় অপদার্থ, বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে খাওয়া ওরা নেতা। আর আপনার মেয়ের, গরিব মেয়ের বিয়েতে ওরা টাকা দেবে? যাক, ওরা দেয়নি, আমরা দেবো সময়। কিন্তু আইন এটা ছিল। মোদিজি নতুন আইন করেছে, 7%টা কমিয়ে 5% করে দিয়েছে। বলুন, আগে ছিল 100 টাকা ইনকাম হলে 7 টাকা বোর্ডকে দিতে হবে, তাহলে 7 টাকা জমা হতে হতে থাকবে, একটা বেশি টাকা হবে। এখন 100 টাকা ইনকাম হলে 5 টাকা দিতে হবে। আর বোর্ড যত শক্তিশালী হবে তত মহিলাদের বিবাহের সহযোগিতা হবে, বোর্ড যত শক্তিশালী হবে ছেলেপুলেদের পড়াশোনার তত সহযোগিতা হবে, বোর্ড যত শক্তিশালী হবে মানে টাকার দিক থেকে তত সমাজ কল্যাণমূলক কাজ
বেশি বেশি হবে। এখন 5 টাকা করে দিয়েছে, 7 টাকার জায়গায় 2 টাকা কমিয়ে দিয়েছে। লাভ করলো না লস করলো ওয়াকফ বোর্ডকে? এই হচ্ছে মোদির উন্নয়ন, মুসলমানদের ভালো। ওটা তো গেল। এবারে আরেকটু দূরে আসা যাক। নতুন আইনে বলা হচ্ছে 5 বছর আপনার কম করে অ্যাটলিস্ট 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। এই যে প্র্যাকটিসিং ইসলাম, এর সংজ্ঞাটা কিন্তু বলে দেয়নি, ডেফিনিশনটা কি। প্র্যাকটিসিং ইসলামের একটা সংজ্ঞা হওয়া দরকার তো। দাঁড়িয়ে এত বড় রাখতে হবে, জুব্বা এত বড় রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কি তাহাজ্জুদ নামাজ সাথে পড়তে হবে, 30টা 1 মাস রোজা রাখতে হবে, বা বছরে 5টা দিন ছাড়া সব দিন রোজা রাখতে হবে, তাহলে প্র্যাকটিসিং ইসলাম। বুঝতে পারছেন না কি বলছি? এটা বলে দেয়নি, শুধু বলে দিয়েছে কি 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি অফ করতে পারবেন। মানে নতুন করে অফ করার জায়গাটা বন্ধ করে দিয়েছে। এবার আপনি কেমন করে বন্ধ করেছেন আপনাকে বোঝাই। এই আমাদের সবে মেরাজ হয়, মৌলানা সাহেব সামনে আসেন, সামনে আসেন, আপনাকে দিয়ে পরীক্ষা করাই। এই মৌলানা সাহেব মানুষ ন্যায়ের জন্য জেলও খেটেছে, পিছপা হয়নি। মৌলানা সাহেব মানুষ দেওয়ান সিলসিলার তিনি, তাই তো নাকি? একজন বলিষ্ঠ আলেম, আমরা তাকে অবশ্যই সম্মান করি। আর মৌলানা সাহেব গিয়েছে অফ করতে। মৌলানা সাহেবের মুখ চোখ দেখে যদি বলে অফিসার, কই তোমার কপালে তো দাগ নেই, তার মানে তুমি ঠিক করে নামাজ পড়োনি, কি করবে মৌলানা সাহেব বলুন? মুফতি মৌলানা ইনি নামাজ পড়ায়, মানে ইমাম। আমরা আপনারা একাত্ম ফাঁকিবাজি করে দিই, এটা উচিত নয়। ইমাম কি ফাঁকিবাজি করতে পারবে? ইমামকে তো পড়তে, শীত গ্রীষ্ম বর্ষা ইমামকে মসজিদে থাকতেই হবে। যদি বলে তো কি করবে? ফিরে চলে আসতে হবে তো। বলে কপালে তোমার দাগ নাই। এবার হলে মৌলানা সাহেব ঘরে গিয়ে রেগে গেছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই, আমি ইমাম, আমার কপালে দাগ নেই বলে আমি সম্পত্তি উৎসর্গ মানে করতে পারবো না, উৎসর্গ করতে পারবো না সেই সন্তানের নামে বা আল্লাহর নামে। বাড়িতে গিয়ে চক ডাস্টার দিয়ে টেনে হিঁচড়ে কপাল ছিঁড়ে ছাড়ে দাগ করে নিয়ে গেছে। পরের সপ্তাহে অফিসারকে গিয়ে বলে, স্যার আপনি সামনের সপ্তাহে আমাকে অনেক কিছু বলেছেন, এই দেখুন আমার কপালে দাগ, আমি ঠিক 5 ওয়াক্ত নামাজ 5 বছর ধরে পড়ে এসেছি। যদি অফিসার বলে এই বছরে 29টা রোজা গিয়েছিল, তুমি তো 25টা রোজা রেখেছো, 4টে ছেড়ে দিয়েছো, যাও ঘরে যাও, আবার 5 বছর পরে আসবে, কি করবেন ইনি? কোনো মেশিন দিয়ে টেস্ট করালে পাবে তো নাকি যে কটা রোজা রেখেছে না কটা রোজা খেয়ে ভেঙেছে? শুনতে একটু হাসি লাগছে, আমি হাসির ছলে বোঝানোর চেষ্টা করছি আপনাদের। বসেন এবার। তাহলে কি হলো? তাহলে অফ করার রাস্তা বন্ধ হয়ে গেল। এবার আসা যাক সংবিধানের 15 নম্বর আর্টিকেল কি বলছে। কোন জাত, বর্ণ, ধর্ম, লিঙ্গ দেখে, জন্মস্থান দেখে আলাদাভাবে কোনো ট্রিট করা যাবে না। সবাই আমরা ভারতীয়, এই হিসাবেই ট্রিট করতে হবে। আমার কোনো হিন্দু ভাইকে যদি ধর্মের নামে সম্পত্তি, দেবদেবীর নামে সম্পত্তি উৎসর্গ করার ইচ্ছা যায়, আমার খ্রিস্টান ভাইকে যদি গির্জার নামে সম্পত্তি দেওয়ার ইচ্ছা হয়, আমার শিখ ভাইকে যদি গুরুদুয়ারার সম্পত্তি দেওয়ার ইচ্ছা হয়, তাহলে কি 5 বছর ধরে তাকে হিন্দু থাকতে হবে? 5 বছর ধরে তাকে কি খ্রিস্টান থাকতে হবে? 5 বছর ধরে কি তাকে শিখ থাকতে হবে? এই ধরনের কোনো আইন আছে কি? নেই। শুধুমাত্র মুসলিম যদি মাদ্রাসা, মসজিদ, কবরস্থান শুধু নয়, যদি তার সন্তানের নামে সম্পত্তি উৎসর্গ করার চেষ্টা করে, অফ করার চেষ্টা করে, তাহলে তাকে 5 বছর ধরে মুসলমান থাকতে হবে। তাহলে মুসলিমের সাথে ইনজাস্টিস হচ্ছে না? সংবিধানের 15 নম্বর আর্টিকেল বলছে জাত, ধর্ম, বর্ণ, জন্মস্থান, লিঙ্গ নিয়ে আলাদাভাবে পার্থক্য করা যাবে না। তাহলে মুসলমানকে শুধুমাত্র তার ধর্মের জন্য তাকে তার অফ করা থেকে বিরত রাখা হচ্ছে। এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই জন্যই আমরা এই সম্পত্তির এই আইনের আমরা বিরোধিতা করছি। মাথায় থাকবে তো ভাই?